সো আবু জায়েদ নিউ, আপনার কাছে একটা আইডিয়া ছিল, আপনি বলছিলেন যে যার এক টুকরো জমি আছে এবং একটা ঘর আছে মাথা রাখার, সে কখনোই গরিব হতে পারে না। হাউ ইট ইজ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এলাকার এবং দেশবাসী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি দেশের বাইরে 32 বছর ধরে থাকি। আমার একটা মৎস্য খামার আছে বিরাট, যেখানে এইবার আমি 14টা পুকুর করছি। আমার স্বপ্নটাই এইটা যে বাংলাদেশে একটা মানুষও গরিব থাকবে না। আমি সবসময় স্বপ্ন দেখি যে প্রতিটি মানুষের একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, এবং এদের ছেলে মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, এবং এদের জন্য সারা পৃথিবীর দরজা উন্মুক্ত হবে। এবং আমাদের বিশেষ করে আমি বর্তমানে আমি তো সারা বাংলাদেশ নিয়ে যদিও স্বপ্ন দেখতেছি, আমি নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে কাজ করতেছি, পলাশবাড়ি, পীরগঞ্জ এবং সাদুল্লাপুর, এই 3টা উপজেলা আপাতত। আর ইন ফিউচার আমার চিন্তা আসে সারা বাংলাদেশ নিয়ে আমি কাজ করব। আমার একটা ফাউন্ডেশন আছে, নিউ লাইফ ফাউন্ডেশন। এটা প্রচুর কাজ করেছে বিগত দিনে। এখন আপনার প্রশ্নটার উত্তর দিই। এটা হচ্ছে কি, যার 2 শতক জমি আছে, একটা কুড়ে ঘর আছে, এদেরকে আমি কাউকে কোনো টাকা বড় করতে দিই না, মানে লোন করা লাগবে না কারো কাছে, না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছে না। সবচেয়ে বিউটিফুল থিং যে কারো করুণা নিতে হবে না। এক্স্যাক্টলি আমি সবাইকে বলি যে তোমরা 4 মাস কষ্ট করবে না রেস্ট অফ দ্য লাইফ কষ্ট করবে, কোনটা একটা চয়েস করতে হবে। তো সবাই বলে আমরা মাত্র 4 মাস কষ্ট করব। এই 4 মাস যখন বলে আমরা কষ্ট করব, এতে করে হয় কি, আমি বলি যে তাদেরকে একটা উদাহরণ দিই, ছোট্ট করে একটা উদাহরণ দিই যে আপনারা এক কাজ করেন, এটা করতে গেলে আপনাদের একটা ডিসিপ্লিন, একটা ফর্মে আসতে হবে। প্রথমে বলি আপনাদের নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা বন্ধ করতে হবে, এটা নাম্বার 1। কারণ এইটা আমাদের এই ডিসিপ্লিনে কাজ করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আগে প্রথম বলি। এবং তাদেরকে আমি কমিটমেন্ট করায় আনি। যখনই আপনি এটা করবেন, অন্য মানুষ উঠবে সকাল 9টায়, আপনি উঠে যাবেন অটোমেটিক 4টায়। এবং নামাজ পড়ে উঠে আমি বলি যে আপনারা ইউ হ্যাভ টু টক টু ইয়োর সেলফ, যে আপনি নিজের সাথে কথা বলেন যে আমি আজকের দিনটা কী করবো। নামাজের পরে 10 মিনিট কথা বলবেন, জাস্ট 1 মিনিট লিখবেন, 1 মিনিট শুধু লিখবেন। 1 মিনিটে 10টা কথা লাগবে, ওটা লিখে পকেটে রাখেন। আপনার টার্গেটে হবে ভীষণ টার্গেটটা কি আপনার সারাদিনে, আপনার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, এই 24 ঘন্টার জবাবদিহিতা আপনার নিজের কাছে করতে হবে। এইভাবে বুঝাই দিই যে ইউ আর ইউর ওন বস। আপনি যদি এটা জবাবদিহিতা না করতে পারেন, ইউ ক্যানট সাকসেস। আপনার প্রতিটি মিনিট, প্রতিটা সেকেন্ডের জবাবদিহিতা করতে হবে। যখনই আপনি মনে কতটুকু পরে ততটুকু কাজ করতে থাকেন, তারপরে দুপুরে যখন ঘুমাতে খাওয়া লাঞ্চের পর ঘুমাতে যাবেন, মানে একটু ন্যাপ নেই, ওই সময় আপনাকে আরে আমি তো ফজরের নামাজে আই প্রমিস মাইসেলফ যে আমি কি করব সারাটা দিন। এতে করে দেখা যাচ্ছে যে ওই কাগজটা বাইক করে পকেট থেকে দেয়, আরে আমি তো অনেকগুলো কাজ এখনো বাকি আছে, ইউ ক্যানট স্লিপ নো মোর, আপনি আবার কাজ শুরু করে দিলেন। আর পয়সা আসবে কোত্থেকে দেখেন, বিউটিফুল থিংস, যে আমাদের থিমটাই হচ্ছে আমরা শুরু করবো খুব ছোট্ট দিয়ে। এখানে ভুল হবেই, যে কোনো কাজ করতে যান প্রথমেই যে কোনো কাজ শুরু করলে ভুল হবেই। এবং ফেয়ার ইজ এ পিলার অফ সাকসেস। লাইফের প্রথম ধাক্কায় আপনি খাবেন, কিন্তু আপনি যে ছোট্ট আকারে শুরু করেন সেখানে ধাক্কা খেলে ইউ ক্যান ওভারকাম। কিন্তু আপনি যখনই বড় আকারে শুরু করবেন, এইখানে যে কিন্তু আপনি ধাক্কা খেলে আপনি ইউ ক্যানট ওভারকাম। সেই জন্য আপনাকে ছোট্ট দিয়ে শুরু করতে হবে। কেন ভুল হলো, আপনাকে একটা ডিসিপ্লিনে কাজ করতেছেন, ওইটাতে কি ভুল হলো ওইটার আইডেন্টিফাই করতে হবে। আপনি এটা ভুল করলেন, এটা না, এটা করা যাবে না, আবার আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছেন, এটা করব, এটা হলো না। আপনার যেখানে যে কাজটা শুরু করতেন ওইটাই, আপনি কি পছন্দ করেন, আপনি কোথায় এনজয় করেন, সেই ডিসিপ্লিনে আপনি কাজ করবেন। যদি ধরেন আপনি কৃষক মানুষ, গরিব থাকতে চান না, ফাইন, আপনার জমি নাই, জায়গা নেই, জমিটাই হচ্ছে এই যে বাড়ির দেওয়ালটা, এইটাই আপনার জমি। দেখেন যেমন একটা দেওয়াল আছে না আপনার, এইটাই জমি। এইটাই আমি বলি কি যে তুমি তো কাজ করো, তাই না, বলে একটা ডেলিভার বা একটা রিক্সা চালক দিনে 500 টাকা রোজগার করে, আমি ফরগেট ইট, আমি ধরলাম দিনে 300 টাকা রোজগার করো। তাদেরকে বলি যে তুমি 300 টাকা রোজগার করো, হ্যাঁ 300 টাকা দিনে রোজগার করা মানে মাসে কত, 9,000, তাই না। এই 9,000 টাকাতে
আপনাকে তো আমি প্রথমেই বলেছি যে আমরা 4 মাস কষ্ট করবো না, রেস্ট অফ দ্য লাইফ কষ্ট। আপনি রাজি হয়েছে 4 মাস কষ্ট করব, এবং 4 মাস পরে যখন আপনি আমার ওয়াইফকে বলবেন যে নিউ বই আসছিল আজকে, উনি বললো যদি আমরা এই ওনার কথাগুলো শুনে কাজ করি, উনি গ্যারান্টি দিছে, স্ট্যাম্প মাইনে লিখে নিতে বলছে যে না রোজগার করি এবং আমার ভাগ্যের পরিবর্তনে উনি রেস্ট অফ দ্য লাইফ আমাকে সাপোর্ট করবে। এতটা চ্যালেঞ্জ দিছে। তুমি যদি আমার কথা শোনো, নিউ বইয়ের কথা, তোমাকে এক্স্যাক্টলি 4 মাস পর আমি তোমাকে শাড়ি গহনা, সেটা বলেন। আমি এই তো কাম টু পয়েন্ট, থ্যাংক ইউ। সেটাই ওই প্রথম দিন থেকেই তাহলে মাসে 9,000, এই 9,000 টাকার জায়গাতে আমরা 6,000 টাকাতে আপনাকে সংসার চালাতে হবে। ওই ভদ্রমহিলাকে বলি 6,000 টাকা, এই যে 3,000 টাকা বাঁচলো, এই 3,000 টাকা প্রতিদিন 100 টাকা করে বাঁচতেছে না, এই 100 টাকায় আমরা, আমার তো জমি নেই, জায়গা নেই, তা আমি 4 মাসের পরই আমার বাড়িটা গ্রিন হাউস হবে। সেটাই সিস্টেমটাই যেখানে সূর্যের আলো পড়ে, প্রতিটা বাড়িতে কিন্তু সূর্যের আলো পড়ে, এবং এই বাড়ির যখন আলো পড়ে এখানে আমরা করবো বাড়িতে ভাঙ্গা ডালি, ভাঙ্গা পাতিল, ভাঙ্গা বালতি আছে না, এইগুলোতে বাঁশ দিয়ে চিৎকার করে ওখানে আমরা টবে করে বাড়ির ময়লাও পরিষ্কার হলো, বাড়িটাও পরিষ্কার হলো, এলাকার ওখানে ময়লা মাটি, গোবর সার, শাক চাষের কথা বলছেন, ওইটাতে আমরা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, লাউ শাক, এবং আমরা একটা কিছু উঠাবো না ডিরেক্টলি, সবই গ্রাফটিং করবো, কাটবো, কাটিং পদ্ধতি হবে। কাটিং পদ্ধতির সুবিধাটি কি, আপনি একটা লাল শাকও যদি 6 ইঞ্চি পর কাটা যায়, ওটার থেকে 10টা হোকলাবাই হবে, আবার 6 ইঞ্চি পর আবার কাটবে, ওটাতে 100টা হোকলাবাই হবে। এবং লাউ গাছ বা যে কোনো লতা জাতীয় গাছ, আর একটা মজার ব্যাপার, ফার্স্ট জি, সেকেন্ড জি, থার্ড জি, মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকম ফিফথ জেনারেশন যদি 5টা কাটতে পারি, একটা গাছকে আমরা 32টা গাছে রূপান্তরিত করবো। তাহলে লাস্ট জেনারেশন যেটা আসবে, ওইটার প্রত্যেকটা ডগে একটা করে লাউ ধরবে, প্রত্যেকটা গিট্টায় গিট্টায়। মানে আপনি লাউ লাগালেন 100টা লাউ ধরলে, আমি ওই গাছটাকে গ্রাফটিং যখনই করবো, ওইটা দেন হাজার হাজার লাউ ধরবে। খালি খাবার দেবো গাছের গোড়ায়, আচ্ছা যেটাকে আমরা বলি গোবর সার বা কম্পোস্ট সার, যেটা এলাকায় পাওয়া যায়, ওইটা দেবেন। এখন দেখেন মজার ব্যাপারটা, এই যে 100 টাকার থেকে প্রথম মাসে যদি আমার টাকা ম্যানেজ করতে হবে, আমি 120টা মুরগি কিনবো, আমার জায়গা নেই তো, 104 ফিট বাই 10 ফিট একটা জায়গায় লেয়ার করে আমি মুরগি বাচ্চা পারলাম 120টা। এই বাচ্চাগুলোই দেখা যাবে 4 মাস পরে, যেহেতু আমি প্রতি মাসে করবো, 4 মাস পরে এই বাচ্চাগুলোই দেখা যাবে 100টা মুরগি, 120টা মুরগি 100টা করে ডিম দেবে। একদিনে 100টা ডিম পাবো, একটা ডিম যদি 10 টাকা হয়, এই বাজারে কত টাকা আসতেছে? একটা ডিম 1,000, দিন 1,000, মাসে 30,000। দেখেন আমি কিন্তু কারোর কাছে টাকা বড় করলাম না, আমি ঋণ করলেন না, কারোর কাছে ঋণও করলাম, আমি একটু কষ্ট করলাম, এই টাকাটাই আমি ম্যানেজ করলাম। কি বিউটিফুল! দেখেন মাসে 30,000 টাকা রোজগার শুরু হলো, যেখানে আমরা 3,000 টাকা ইনভেস্ট করছি, 3,000, 3,000, 3,000, 12,000 বার। তাহলে আপনি যদি এইবার আবার 30,000 টাকা রিইনভেস্ট করেন, তখন আপনার 3 লাখ টাকা চলে আসবে। আবার 3 লাখ টাকা যখন রিইনভেস্ট করবেন, তখন এন্ড অফ দ্য ইয়ারে যা দেখবেন আপনার 30 লাখ টাকা আসতেছে, আপনার 10টা লোক লাগতেছে, তাহলে আপনি গরিব থাকবেন না। কেন করি না আমরা? আপনারা কেন করেন না? যে উই আর লেজি, মেইন উই আর লেজি, আমরা লেজি, আমরা কোনো কিছুতে সাহস পাই না করতে। আপনার সেই জন্যই বলেন, নামাজটা পড়ে যখনই একটা ডিসিপ্লিন আসতে হবে, নামাজ পড়ে যখনই আপনি নিজের কাছে বলবেন যে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, উপরওয়ালা একজন, যখনই এইটা চিন্তা করবেন, দেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অগ্রসর করবো এই ডিসিপ্লিনে নিয়ে যেতে। ওকে, আর মাছের কথা বলছিলেন আপনি। আচ্ছা, এখন থ্যাংক ইউ। মাছের মজার ব্যাপারটা হচ্ছে কি, এটা এমন একটা এনভায়রনমেন্ট, আমাদের দেশটা, এটা হচ্ছে সোনার বাংলা, সোনা দিয়ে ভর্তি, কিন্তু আমরা এত অভাগা। যেমন এই বন্যা আসছে এখন, গড গিফটেড ন্যাচারাল রিসোর্স, বাট উই ডোন্ট নো হাউ টু প্রপারলি ইউটিলাইজ দিস ন্যাচারাল রিসোর্স। অর্থাৎ এটা আল্লাহর প্রদত্ত একটা দান, এই পানিটা। অন্য অন্য দেশ হলে যাদের পানি নাই, তারা ড্যাম করে বা বাঁধ দিয়ে এই পানিটাকে সংরক্ষণ করে সারা বছর ইউজ করতেছে। আর আমরা করতেছি কত দুর্ভাগা লোক, আমরা পানিটাকে পুরা আমরা আবার আল্লাহ দিচ্ছে, আবার ক্যানেলের মাধ্যমে আবার সাগরে যাচ্ছে, কি দুর্ভাগা আমরা। তা যাই হোক, তারপরে যেটুকু আছে আমাদের ন্যাচারাল রিসোর্স আরও আছে। মাটির নিচ থেকে আমরা ভূগর্ভ থেকে পানি ওঠার একটা সোর্স আছে, যেটাকে আমরা ডিপ টিউবওয়েল বলি। আমরা এই যে সেচ পাম্প ইউজ করি ইরিগেশনে। এইখানে যদি আমরা একটা পুকুরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এখন আমি আগে একটা থিম দিতাম যে অর্ধেক পানি অর্ধেক মাছ, এই ডেন্সিতে মাছ চাষ করা যায়। আপনি পিএইচ যদি কন্ট্রোল করেন, অক্সিজেন ফ্লো ঠিক মতো দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো এখন নতুন যেটা আমি নিজে ইনভেনশন করছি, আমি 14টা পুকুর করছি, সেখানে একটা পুকুরে 1.5 কোটি করে মাছ আছে।
1 লিটার মাছে আপনার প্রায় 2.5 থেকে 3.5 লক্ষ পর্যন্ত মাছ হয়। তা আমি 3 লক্ষ, একদম ছোটটা, ছোট ডিমটা, যেটা ডিম, জি, এইটার আমি একটা পুকুরে, তা আমি 3.5 লক্ষ ধরি না, আমি 2.5 লক্ষ ধরি, আমি ধরি এবারে 3 লক্ষ করে মাছ আসে 1 লিটার রেনুতে। তো এই রেনুটা আমি ছাড়ি একটা পুকুরে 50 লিটার করে, তাহলে আমার 50 লিটার মানে 1.5 কোটি আসলো না। এবং এটার খাবার প্রথমের দিকে খুবই কম লাগে, এবং আমার এবারে 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে আমি ফিঙ্গারলিংটা তৈরি করতে পারি। এটাই আবার 3 মাস পরে, একটা আঙুলের সমান। হ্যাঁ, এটাই আমি 3 মাস পর 1 টাকা করে বিক্রি করব। এবং কাদের কাছে বিক্রি করব? এটাই আমি বিক্রি করব যারা ইরিগেশন করে। মানে আমি চাচ্ছি যে একটা রিলেটেড একটা সোর্স তৈরি করছি। আমি এই মাছটা কী করবো? আমি তো ইচ্ছা করলে জমিতে আমরা মানে বাজারে কেজি দরে বিক্রি করতে পারি না। এই সোর্সটা অনেক ইম্পর্টেন্ট, যে এতে করে হাজার হাজার মানুষের উপকার্জন হয়, তারা কেউ যেন এলাকায় গরিব না থাকে। যে লোকটা মাছ রেনু চাষ করলো সেও কিন্তু বড় লোক, কোটিপতি হয়ে গেল 3 মাসে, দেখেন 1 বিঘা জমিতে। আবার এই লোকটাই যদি তার এলাকার লোকে আবার সমন্বয় করে তাকে আগায় নেয়, যে প্রতিটা ইরিগেশনে তো তারা পানি দেবেই, ধান চাষ 3 মাস কিন্তু তাদের পানি দিতেই হচ্ছে, কিন্তু তারা মাত্র 8 থেকে 10 হাজার টাকা পাচ্ছে। এবং এই জায়গায় 8 থেকে 10 লাখ টাকা নিয়ে আমি হ্যাপি না, আমি 8 থেকে 10 লক্ষ টাকা নিতে চাই ওই জমি থেকে। কেমন করে? সেটাই বলছি যে 1 বিঘা জমিতে এটাই মনে করেন 1 বিঘা জমি, হ্যাঁ, এই বিঘা জমিতে এই ছোট্ট একটা মাঝখানে একটা ক্যানেল থাকবে। ক্যানেল মানে যেটাকে আমরা না পাগা, নালা, রাইট, এক্স্যাক্টলি, নালা। যেটা এই নালাটা হবে এমন, একদিক দিয়ে ধরেন 6 ফিট হবে, একদিক দিয়ে ধরেন 20 ফিট হলো, এবং গভীর হলো 4 ফিট। মাছটা হবে কি, দিনের বেলায় গরম যখন ওই মাছটা আছে ওখানে শেল্টার নেবে, মানে আশ্রয় নেবে, এবং রাত হলেই ওই মাছগুলোকে আমরা তো খাওয়াবো। ওই মাছগুলোকে যখন আমরা খাওয়াতে যাব, ওই মাছগুলি করবে, মাছ খাওয়ানোর পরে জমিতে, সারা জমিতে যাবে, ওখানে প্রচুর মানে যখন এই মাছগুলো খাওয়া দেবো সার হিসেবে এই যে বীজটা দিয়ে আসবে, বীজটাই হবে সার হিসেবে ব্যবহার হবে। এবং এখানে প্রচুর যে প্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি হবে, যেটা মাছের খাবার, ওই যে ছত্রাক জাতীয় এক ধরনের সবুজ তৈরি হবে। এতে ধান গাছ মরে যাবে না? না 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 না, ধান তো বেশি না, ধান তো পানি ওই যে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পানি হচ্ছে, ওই পানিতে আবার মেইনলি তো মাছ তো থাকতেছে এখানে, আর ওখানে রাতে খেতে যাচ্ছে মাছ, আবার আসতেছে। এবং ধানের পানি যখন বেড়ে যাচ্ছে, ধানও বড় হচ্ছে, মাছ পানি বাড়ে দিচ্ছি আমরা। মানে ধান সবসময় 6 থেকে 8 ইঞ্চি পানির মধ্যে থাকবে বলছে? অবশ্যই, বাট ওই মাছের জমিগুলো হয় কি, যখন ওই পানিটা একটু বাড়ায় দেবো আমরা, 8 ইঞ্চি বা 1 ফিট পানি রেখে দেবো। আবার যখন ধানটা পেকে গেল, কাটার পর আবার 3 মাস কিন্তু জমি পড়েই থাকে। ওই 3 মাস আবার পানিটা আমরা বাড়ায় দিলাম, আবার 2-3 ফিট দিলাম, প্রচুর খাবার দিলাম, দেখা গেল আমাদের মাছ একটা ভালো টাকা দিয়ে গেল। আবার দেখেন এটা কত সুন্দর একটা আইডিয়া, মানে আমি এই আইডিয়াগুলোই দিই। আবার এর সঙ্গে আমি যে আপনার ছেলে খালি এইদিকে টাকা হলো, পয়সা হলো, বাচ্চাদেরকে মানুষ করতে হবে না আপনাদেরকে? হ্যাঁ, বলেন যে না, বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমি সুন্দর একটা টেকনিক আইডিয়া দিচ্ছি, যে একটা স্কুলে যদি 300 বাচ্চা থাকে, এই 300 বাচ্চা এরাই কিন্তু শিক্ষক। আবার ওই 300 বাচ্চার সঙ্গে 15 জন মাস্টার, 300 প্লাস 15, তাহলে 315 জন শিক্ষক। তাহলে প্রাইভেট পড়তে হবে, কোচিং করতে হবে? হবে না। আগে 15 জন পড়াচ্ছে, এখন 300 জনে পড়াবে। এখন আপনার কেমন করে? ইটস ভেরি সিম্পল। যে স্যারেরা, আগে আমি বলতাম যে এরা বাড়িতেও কেউ পড়বে না, বাড়িতে বাবা মাকে কোয়ালিটি সময় দেবে। এই জন্য কোয়ালিটি সময় দিলে হবে কি, একটা বন্ডিং তৈরি হবে, এবং এরা যেন সারা বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়, তার জন্য সুন্দর একটা টেকনিক শিখে দিই আমি সবাইকে। তো এখন যেটা, আগে রেজাল্ট ভালো না হলে কোথাও যাওয়া যাবে না, সেই রেজাল্ট ভালোর জন্য আমি বলি যে একটা ক্লাসে স্যারেরা এখন 8টা ক্লাস নেয়, আমি বলি না, আপনার এখন থেকে 4টা ক্লাস নেবেন স্কুলে, এবং এই বাকি 4টা ঘন্টা বাচ্চাদেরকে লার্নিং ল্যাব আছে, লার্নিং ল্যাবে আমি ল্যাব করে দিই, ল্যাবে তাদেরকে পড়াবে এই 4 ঘন্টা। আর টিচাররা ক্লাস নেয় হচ্ছে 4টা করে। আমি না, এখন থেকে আপনারা 2টা করে ক্লাস নেবেন। দেখেন, ছাত্রদেরকে ওইদিকে 4 ঘন্টা দিয়ে দিলাম, এবং বাচ্চাদের বললাম না, আপনারা মাত্র 2টা ক্লাস নেবেন। আর এই 2টা ক্লাস হলো, ছাত্রদেরকে আবার বলি যে একটা বই হচ্ছে আমাদের 1 বছর পরে না, এই বইটা আপনাকে শেষ করতে হবে 3 মাসে। 3 মাসে 45টা লেকচার হবে, আমি 40টা লেকচারে শেষ করব, এবং 40টা লেকচারে শেষ হবে। এবং আপনার ক্লাসে 30টা বাচ্চা আছে একটা ক্লাসে, আপনি 1 ঘন্টা লেকচার দেন, আপনাকে এখন থেকে 15 মিনিট লেকচার দিতে হবে মাত্র। কারণ ওর বেশি 18 মিনিটের বেশি কেউ আসলে শুনে না। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি।
আই নো দ্য ম্যাথ। আমি এটার কোর্স করেছি, টিওটি করেছি অ্যাডাল্ট প্ল্যানিং এর উপরে। কেউ ফার্স্ট 15-15 মিনিট সবারই অ্যাটেনশন থাকে, আফটার 15 মিনিট নোবডি ওয়ান্ট টু লিসেন এনিথিং, এভরিথিং দে আর স্লিপিং, দে আর বদারিং, দে আর ডুইং সামথিং এলস। উই আর নিয়ার অ্যাবাউট 15 মিনিটস, সো উই আর ফিনিশিং ইট আপ। আপনি লাস্ট কিছু কথা বলেন, আমরা 15 মিনিট পার করে ফেলছি। থ্যাংক ইউ, আমি সরি ফর এত তাড়াতাড়ি এত সময় পার হয়ে গেল, বুঝতে পারিনি, সরি। বাট ফিনিশিংটা হচ্ছে যে আমার গোলটাই হচ্ছে যে ইভেনচুয়ালি এই দেশের প্রতিটি বাচ্চাই যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিসিএস ক্যাডার হয়, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এবং এরা যেন সবাই দেশের বাইরে যে কোনো ইউনিভার্সিটিতে 7 দিনের মতো ভর্তি হতে পারে, সেই টেকনিকটা আমি শেখায় দিই সবাইকে। এবং এদের হাতের তালুতে লেখার একটা টেকনিক শেখায় দিই, যে হাতের তালুতে 5টা ওয়ার্ড লাগবে এবং এর সঙ্গে ওই 5টা ওয়ার্ডে 5টা সেন্টেন্স লাগবে, তাহলে 30টা ওয়ার্ড হলো। প্রতিদিন বাসায় বিবিসি সিএনএন নিউজ শুনবে, সেই সঙ্গে পেপার পড়বে, নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার পড়বে, এবং পারলে পরে তারা ইংলিশ মুভি দেখবে, নো মোর ইন্ডিয়ান সিরিজ আর দেখা যাবে না। এই কাজগুলো করবে, বাবা মাকে কোয়ালিটি সময় দেবে, এবং পারলে পরে বাসার আশপাশে যে ছেলে মেয়ে আছে তাদেরকে ইংলিশ গ্রামার পড়াবে। এগুলো। থ্যাংক ইউ। মাই লাস্ট কোশ্চেন, আপনি পলাশবাড়ি থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য এলাকাবাসী অনেক পোস্টারিং করেছেন, দেখেছেন। পলাশবাড়ি কেন, অন্য কোথাও না কেন, বা তাদের জন্য কি বলতে? আমার ছোট থেকেই পলাশবাড়িতে, আমার পলাশবাড়ি হাই স্কুলে আমার ওখানে আমার দাদা জমি দিয়েছিল 7 বিঘার মতো। আবার আমার বাবা ওখানে একটা কলেজ করেছিল, ফাউন্ডার মেম্বার। কেন যেন আমার একটা মনে হয় প্রথম থেকেই আমার এটি হোম টাউন, আমার একটা মায়া ছিল আগে থেকে যে আমি ওখানেই, যদিও আমার পীরগঞ্জ বাড়ি, আমার বাবা 27 বছর চেয়ারম্যান ছিল। তারপরে আমার ফ্রেন্ড সার্কেল সবাই পলাশবাড়িতে, তো ওই তখন থেকে আমার একটা বন্ড তৈরি হয়েছে। এই যে 32 বছর থাকার পরে আমি যখনই যাই পলাশবাড়িতে আগে নামি, হেলিকপ্টার নিয়ে গেলেও নামি, যে কোনোভাবে গেলে যা পলাশবাড়িতে প্রথম আগে স্টপ করি। আর তখন থেকে মনে হচ্ছে না আমার একটা কিছু করা দরকার, এটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা যেটা বলেন। বাবা মার জন্য অনেক কিছু করছি, কিন্তু যাদের পয়সা আজকে পড়াশোনা করছি 1 থেকে 12 গ্রেড পর্যন্ত, এদের জন্য কিছু করা। আমি যদিও আমি জানি এদের ঋণ শোধ করতে পারবো না, বাট আই ট্রাই মাই বেস্ট টু, মানে সামহাও যদি কিছুটা রিকভার করা যায়, এইটার কারণে আমি এই কাজগুলো করি। এবং এই বছরও প্রচুর কাজ করছি এলাকায়, প্রচুর, যেটা মানে বর্ণনা করা যাবে না। যেমন হাজার হাজার কম্বল দিয়েছি, যার ঘর নেই ঘর করে দিয়েছি, যার হুইল চেয়ার নাই হুইল চেয়ার দিয়েছি, যার খাবার নাই খাবার দিয়েছি। করোনার সময় এমন দিন গেছে 20 ট্রাক 22 ট্রাক করে খাবার দিয়েছি। আমার মনে হয় এটা আল্লাহর রহমত। আমি 1 মাস আগে করোনা আগে দেশে আসছিলাম, কিন্তু কোনো কারণবশতে আমি 1 মাস পরে প্লেন বন্ধ হয়ে যায়, প্রায় 5 মাস আটটা পড়ি আমি এই সময়টা আমি সদ্ব্যবহার করছি। এবং আমার ওই প্রজেক্ট থেকে যে টাকা আসছে পুরাটাই আমি জনগণকে দিয়েছি, 1 টাকা আমি নিইনি। 32 বছর এত বড় একটা মৎস্য খামার, ওখানে একটা ডায়াগনোসিস সেন্টার হচ্ছে, ওখানে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হচ্ছে, প্রায় 50,000 স্কোয়ার ফিটের একটা মেডিকেল করার চিন্তা হচ্ছে। তারপরে নার্সিং স্কুল, একটা কারিগরি কলেজ, এগুলোর কাজ চলছে। তা আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, এলাকাবাসী দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি, আপনাদের সেবা করতে পারি। আল বি রিয়েলি গ্রেটফুল ফর এভরিবডি, যদি আমি কিছু করতে পারি। এটাই আপনাদের সঙ্গে থাকতে চাই। 32 বছর আমেরিকায় থাকলাম, আর কতই থাকবো, আর কতই থাকবো। এবার দেশের জন্য করার সময়, এইটাই সময়। এখন আপনাদের সঙ্গে থাকতে যদি আপনারা আমাকে সাহায্য করেন, সেই সুযোগ করে দেন যে না আপনি আসেন করেন, তাহলে আসি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। উইশ ইউ অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।